গল্পের ক্যানভাস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলটিতে আমাদের আজকের নিবেদন ফাল্গুনী মুখোপাধ্যায় রচিত সাপমোচন উপন্যাসটি। শারদীয়া পূজা, বাংলার ঘরে ঘরে আনন্দের ঢেউ। এত মহামারী ছাপিয়ে এই আনন্দের স্রোত বাংলার গ্রামে গ্রামে প্লাবন এনেছে। চিরদিনই আনে খাদ্যের রেশন, কাগজ কন্ট্রোল, কর্মে ছাঁটাই, তবুও বাঙালি মহাপূজার আয়োজনে ব্যস্ত। মহেন্দ্র কিন্তু কিছুই করতে পারল না। বাড়িতে অন্ধ দাদা, অসুস্থ বৌদি আর একমাত্র ভ্রাতুষ্পুত্র খোকন, এই তিনটি মাত্র প্রাণীর জীবনে নিতান্ত তুচ্ছ একটা মাটির প্রদীপের আলোও সে জ্বালাতে পারল না। নিরাশ হয়ে ফিরে এলো। মহেন্দ্র শুধু খোকনের জন্য একটা 5 সেকির সুতার জামা কিনে। ওতেই আনন্দ হয়তো উতলে উঠত বাড়িতে, কিন্তু খোকার শরীর ভালো নেই। ওদের নয়নের যতটুকু মলিন হয়ে উঠল। সপ্তমীর দিন একটু ভালো থাকলে খোকন। অষ্টমীর দিন কাকার গলা জড়িয়ে ধরে বলল, কলকাতা যাবে না কাকাও? কলকাতা? কেন রে মানিক? সেই যে তুমি বলেছিলে কলকাতায় তোমার কোন কাকা আছে, তার ঘরে নাকি হাতি থাকে। ও হ্যাঁ, যাব, কাল যাব বলে কবেকার বলা বিস্মৃতি কথাটা একবার মনে করল মহেন্দ্র। যেতে হবে, শেষ চেষ্টা একবার করবে সে। নবমীর সকালেই রওনা হয়ে গেল মহেন্দ্র কলকাতায়। খোকন ভালো আছে, অতএব চিন্তার কারণ নেই। পূজার আনন্দ তো তার নেই কিছু। রাত্রে পৌঁছালো হাওড়া স্টেশনে। রাতটা কাটিয়ে দিল গঙ্গার উপর, পুলের ফুটপাতে শুয়ে বসে। পুলিশে ধরতে পারত, কিন্তু কি জানি কেন ওকে কেউ ধরল না। এমনকি কেউ কোনো প্রশ্ন পর্যন্ত করল না। গামছা বাঁধা কাগজের পুটলিটা মাথায় দিয়ে মহেন্দ্র নিরাপদে কাটিয়ে দিল। কিন্তু দশমীর দিন সকাল, সে এখন যায় কোথায়? যেখানে যাবে লক্ষ্য করে বাড়ি থেকে বেরিয়েছে, সেখানে যেতেও ভয় করে। কে জানে ওকে ওরা চিনবে কিনা? যদি না চেনে, যদি তাড়িয়ে দেয় অপমান করে? না, যেতে হবে। খোকন বলেছে যাবে কাকু। খোকন তার শিশু দেবতা, খোকন তার তপ জল আরাধনা। যাবে মহেন্দ্র শ্যামবাজারে, ওর পিতৃবন্ধু উমেশ ভট্টাচার্যের বাড়ি। ওর অনেক আশা রয়েছে সেখানে। মহেন্দ্র উঠে পড়ে। স্নানাদি করা দরকার, বেশটা হয়ে গেছে, যেন পথের হন্যে কুকুর। মহেন্দ্র ঘাটের নামলো গঙ্গা স্নান করতে। ও হরি স্নান করবে কি করে? ওর না আছে গামছা, না আছে কাপড়, একখানা লুঙ্গি। অতএব মহেন্দ্র স্নান করে লুঙ্গি পরে কাপড়খানা ওখানেই শুকিয়ে দিল। এখন কিছু খেতে হবে। আনা আষ্টেক পয়সা ওর কাছে এখনো, কিন্তু কলকাতা শহরে কি অত কম পয়সায় খাওয়া হয়? সাহস করে মহেন্দ্র কোন দোকানে ঢুকতে পারছে না, যদি বেশি পয়সা খেয়ে ফেলে। কিন্তু দুরন্ত ক্ষুধা পেয়েছে, আর বেলাও হয়েছে অনেকটা। মহেন্দ্র ভাবতে ভাবতে হাটে অনেক দূর। একটা পার্কে সার্বজনীন দুর্গা উৎসব চলছে। কি বিরাট প্যান্ডেল, কি চমৎকার সাজসজ্জা, কি অপরূপ প্রতিমা। মহেন্দ্র দেখতে লাগলো। কত টাকা খরচ করে এত বড় ব্যাপার করা হয়েছে? 10,000, 15,000, 20,000, হয়তো আরো বেশি। কত কাঙালি ভোজন হবে। চিড়া কলা 2 লাইন করে বসছে সব। মহেন্দ্রকে একজন কর্তৃপক্ষ গোচরের লোক ঠেলে বলল, বসে যাও, বসে যাও সব। বসে গেল মহেন্দ্র লাইনের এক জায়গায়। নিজেকে দেখল, হ্যাঁ, ভিক্ষুকের চেয়ে ভালো চেহারা ওর নয় এখন। আর যদিও ওর চেহারা সত্যিই ভালো। এক মুখ দাড়ি, চুল রুক্ষ, তারপর গঙ্গার মেটে জলে আলুথালু গায়ের রং খড়িমাখা হয়ে গেছে। ধুতি অত্যন্ত ময়লা ও কামিজের পিঠখানা ছেঁড়া। এ অবস্থায় কে তাকে ভদ্র বলবে? কিন্তু ভদ্রলোক নিজে ঠেলে বসিয়ে না দিলে কিছুতেই সে লাইনে বসতে পারত না। বসে কিন্তু ভালোই হলো, খাবার পয়সা বেঁচে গেল।
ও বেশ খেলো মহেন্দ্র, পুরো পেট খেলো। কাঙালিদের সঙ্গে খেতে খেতে ও ভুলেই গেল যে ও মহেন্দ্র মুখুজ্জ, ভদ্র পরিবারের সন্তান, আর এখানে এসেছে রোজগারের চেষ্টায়। বরং মনে হচ্ছিল ও ওদেরই সমগোত্রীয়। এই অন্ধ, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত, অশ্লীল ভাষী কথক ভিখারিদের একজন। খাওয়া শেষ হলে কিন্তু মহেন্দ্রের মানসপটে জেগে উঠল আত্মগ্লানি। এতটা দীনতা স্বীকার করার কোনো দরকার ছিল না। একবারে ভিখারি হলেও পারত। ওর গামছার সঙ্গে লুঙ্গিটা আর দুখানি পুঁথি উপন্যাস নয়, ঠিক দর্শন শাস্ত্র। ওদের প্রাচীন পরিবারের কে কবে টোল খুলিয়েছিলেন, অন্ন এবং বিদ্যাদান একসঙ্গে করতেন। পুঁথি এখনো জমা আছে। এই দুখান মহেন্দ্র তার মধ্যে থেকে বেছে এনেছে। যদি কেউ কেনে তো বিক্রি করবে। ও শুনেছে কলকাতা বিশ্ববিদ্যালয় মিউজিয়াম তৈরি করেছে স্যার আশুতোষের নামে। সেখানে পুঁথি দুটো বিক্রি করার চেষ্টা করবে মহেন্দ্র। অতএব ও এখনো নিঃস্ব নয়। কিন্তু কে জানে পুঁথি ওরা কেনে কিনা। কয়েক বছর আগের কথা। গ্রামের স্কুল ম্যাট্রিক পাশ করে মহেন্দ্র। দাদা তখনও রোজগার করতেন এবং কিছু জমাজমিও ছিল ওদের। তিনি মহেন্দ্রকে 5 ক্রোশ দূরের হতমপুর কলেজে ভর্তি করে দিয়ে এলেন। মহেন্দ্র আয়ে পড়বে, কিন্তু বিধাতা যদি বিরূপ হন তো মানুষ কতটুকুই বা করতে পারেন। হঠাৎ দাদার হলো বসন্ত। সেই অসুখে চোখ দুটি তার নষ্ট হয়ে গেল এবং তারপরই হলো আরও কি কঠিন ব্যাধি চিকিৎসা করতে। যা কিছু ছিল সব বেরিয়ে গেল। রইল যা তা অতি সামান্য। বই কেনা হয় না, কলেজের মাইনে দেওয়া হয় না, বোর্ডিংয়ের খরচ জোটে না। নিরুপায় হয়ে মহেন্দ্র একদিন সন্ধ্যাবেলায় কলেজ হোস্টেল ত্যাগ করে বাড়ি ফিরল। খোকন তখন মাত্র 1 বছরের। তারপর এই বছর ধরে রোজগারের চেষ্টায় ফিরছে মহেন্দ্র। নানা কাজের সন্ধান, কিন্তু বিধি প্রতিকূল। মহেন্দ্র কিছুই করে উঠতে পারল না। ওদের পিতৃদেবতা ক্ষেত্রনাথ ছিলেন পশ্চিমের এক রাজসভার সুরশিল্পী এবং কুমারদের সঙ্গীত শিক্ষক। দেশীয় রাজা এবং রাজার স্নেহ ভাজন ছিল বলে রোজগার তিনি ভালোই করতেন এবং পৈতৃক বিষয় আর পূজা উৎসব ভালোই চালাতেন। তারই বন্ধু এই উমেশবাবু কলকাতায় মহেন্দ্র যাবে বলে বেরিয়েছে। ওর রাজ্যের বন বিভাগ থেকেই কাঠের কারবার করে উমেশবাবু নাকি একজন মস্ত ধনী। দাদা দেবেন্দ্র তাকে দেখেছেন, মহেন্দ্র কখনো দেখেন। মহেন্দ্রের ছোটবেলাতেই পিতৃবিয়োগ হয়। দেবেন্দ্রের বয়স তখন 18। তিনি মহেন্দ্রকে মানুষ করেছেন, কিন্তু বাইরে আয়না থাকায় বিষয় সম্পত্তি ক্রমে ক্রমে কমতে কমতে দেবেন্দ্রের অসুখ প্রায় নিঃশেষ হয়ে গেল। দাদা দেবেন্দ্র উমেশবাবুকে চেনেন, কিন্তু তিনি এখন অন্ধ। তাই মহেন্দ্র একদিন বলতে শুনেছে উমেশ কাকা বাবার কাছে অনেক সাহায্য পেয়েছিলেন। এখন তিনি মস্ত ধনী। তার কাছে একবার গেলে হয় না, যদি কোনো চাকরির ব্যবস্থা হয়। ধনীদের কি অত মনে থাকে মহিন? দাদা বলেছিলেন উত্তরে। শুধু একবার দেখা উচিত। বেশ, যাবি? খুব আগ্রহের সঙ্গে তিনি কথাটা বলেননি। অতঃপর মহিন বলেছিল খোকনকে। মহিন যেমন তার কাকা, তেমনি তারও এক কাকা আছেন কলকাতায়। সেখানে মহিন যাবেন, আর সেই উপলক্ষ করেই মহিন বেরিয়েছে। কিন্তু এখন যেন তার উৎসাহ পাচ্ছে না মহিন। বড়লোকের বাড়ি, কে জানি কি বলেন তিনি। হয়তো ঢুকতেই পারবেন না মহেন্দ্র, কিন্তু খোকনকে যে মানুষ করতেই হবে। না থামলে চলবে না। মহেন্দ্র যাবেই। উঠে পড়ল। শ্যামবাজারের পথ, ট্রাম চলছে, কিন্তু অনর্থক পয়সা খরচ করতে ইচ্ছা হচ্ছে না। পূজার বাজার, দোকান আর নানান পোশাকের মানুষ দেখতে চলেছে মহেন্দ্র। পথে একটা বাচ্চা ছেলে, খোকন নাকি? চমকে উঠেছিল মহেন্দ্র। কিন্তু না, খোকন এত পোশাক পাবে কোথায়? মহেন্দ্র ছেলেটাকে আর দেখল না ভালো করে। ঠনঠনের কালীতলায় প্রণাম করল। চাকরি যেন একটা জোটে।
আর খোকনকে জুতো জামা কাপড় যেন সে আসছে বছর কিনে দিতে পারে। মহেন্দ্র জোরে হাঁটতে লাগলো। অনেকখানিক রাস্তা, অপরাহ্ন বেলা, পথের ভিড়, কিন্তু মহেন্দ্র আর কোথাও থামল না। একেবারে বাগবাজারের মোড়ে এসে দাঁড়ালো। হ্যাঁ, এইখানে প্রশ্ন করে জেনে নিতে হবে 24 নম্বর কাঁঠালপুর লেনটা কোথায়। এক দোকানে গিয়ে জিজ্ঞাসা করলো মহেন্দ্র। আগে যান বলে দোকানে নিজের কাজে মন দিল। কলকাতার এই দপ্তর এরকম, বলবে না যে জানে না মশাই। মহেন্দ্র অন্য একজনকে জিজ্ঞেস করলো। লোকটি ভদ্র, তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন সোজা গিয়ে বাঁ দিকে মোড়ে ফিরবেন, তারপর প্রথম গলিটায় কাঁঠালপুর লেন। এই মোড়ের প্রকাণ্ড বাড়িটাই বোধহয় 24 নম্বর। মহেন্দ্র নমস্কার করে চলতে লাগলো। চেহারাটা যা হয়েছে চেনা যায় না, কিন্তু কিছুই করবার নাই। না আছে কাপড়, না আছে আয়না চিরুনি। মোটা ধুতিটা হাঁটুর উপর কুঁকড়ে উঠেছে। মহেন্দ্র টেনে নামালো। মাথার চুল যথাসাধ্য বাঁকিয়ে নিল একটা রাস্তার কলের জল ছিটিয়ে। গামছা পুটলিটাও একটু চৌকস করে বেঁধে নিল। তবুও ভদ্র বলে মনে হলো না। দূর সাই, চলো, যা হয় হবে। মহেন্দ্র হঠাৎ চলতে লাগলেন, যেন দারোয়ান গলা ধাক্কা দিলেও সে অপমান বোধ করবে না, নিঃশব্দে ফিরে আসবে। কাঁঠালপুর লেন মোড়েই মস্ত বাড়িটা 24 নম্বর। গেটে 3 জন দারোয়ান, তারপর বাগান, তার উপরে 3 তলা বাড়ি, যেন ছবি একখানা। বাড়ির দক্ষিণ দিকে খোলা লেন, যেখানে জাল খাটিয়ে কয়েকজন যুবক যুবতী টেনিস খেলছে। দেখতে পাচ্ছে মহেন্দ্র। এই বাড়িটাই তো। মহেন্দ্র নিজের মনেই প্রশ্ন করল। হ্যাঁ, নেম প্লেট রয়েছে ইউসি ভট্টাচার্য, টিম্বার মার্চেন্ট অ্যান্ড কন্ট্রাক্টরস। ঢুকবে না? মহেন্দ্র 1 মিনিট ভাবল, কিন্তু ফিরলে চলবে না। মহেন্দ্র শটান গেটের মধ্যে ঢুকে পড়ল। দারোয়ানরা ওকে আটকাবে না তো? না, কেউ কিছু বলল না। হয়তো বহু লোক এমন যায় আসে বলে কেউ ওকে বাধা দিল না। বাগান পার হয়ে মহেন্দ্র বাড়ির বারান্দায় এসে দাঁড়ালো। ভেতরে হলঘর দেখা যাচ্ছে। সেখানে 4 জন লোক, একজন ইজি চেয়ার। ইনি বোধ হয় উমেশবাবু। মহেন্দ্র আন্দাজ করেছে বাইরে দাঁড়িয়ে। একটা চাকর ওকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে গেল। গাড়ি বারান্দায় দাঁড়ানো, মোটর থেকে একজন ড্রাইভার উকি দিয়ে দেখল একটা মস্ত বড় কুকুর ভিতর থেকে বেরিয়ে এসে ওর কাপড় শুকছে। এইবার হয়তো ঘেউ ঘেউ করে তাড়া করবে। কিন্তু কুকুরটা তাড়া করবার পূর্বেই ইজি চেয়ারস্থ বৃদ্ধের নজর পড়ল দরজার দিকে। মাথাটা তুলে তিনি বললেন, কে? কি চান? আগে আমি বলতে বলতে সেই দামি কার্পেট পাতা মেঝেতে ধুলোমলিন পায়ে ঢুকে পড়ল মহেন্দ্র এবং ভূমিষ্ঠ হয়ে তার পদ প্রণাম করল। তারপর বলল, আমি চণ্ডীপুর থেকে আসছি, ক্ষেত্রনাথ মুখুর্জের ছেলে আমি। হ্যাঁ বলে বৃদ্ধ যেন চমকে চেয়ার ছেড়ে খাড়া হয়ে গেলেন। তারপর মহেন্দ্রের চিবুক ধরে বললেন, এসো বাবা, এসো। মা ভালো আছেন? মা গঙ্গালাভ করেছেন 10 বছর হলো। ও, দাদা দেবেন্দ্র? হ্যাঁ, দাদা বসন্ত হয়ে অন্ধ হয়ে গেছেন। অন্ধ? বলে বৃদ্ধ গভীর বেদনার্তভাবে কিছুক্ষণ চেয়ে রইলেন মহেন্দ্রের মুখপানে। মহেন্দ্র আশা করেননি এতটা স্নেহ এই ধনির প্রাসাদে। একটু পরে বৃদ্ধ আবার বললেন, সবই ভগবানের ইচ্ছা। বাড়িতে আর কে কে আছে তাহলে? দাদা, বৌদি আর একটা খোকন, বছর 7-এর। বসো বসো, এই চেয়ারটাই, এই যে এইখানে, বলে একবার নিজের ডান দিকে বড় চেয়ারটা নির্দেশ করে দিলেন তিনি। অন্য বন্ধুগণ এতক্ষণে উপদ্রবটাকে ঘৃণার চোখে দেখছিলেন। ভেবেছিলেন চাকর বাকর বা বড় জোর চাকুরির উমেদার হবে, কিন্তু এখন বুঝলেন এ ছোকরা এখন যাবে না। কাজেই ওদের একজন গাত্রোত্থান করে বললেন, আমরা একটু কাজ রয়েছে, স্যার আজ তবে উঠি। ও, উঠবে? আচ্ছা। এই ছেলেটি আমার বাল্যবন্ধু ক্ষেত্রের ছেলে। অনেকবার আমি ক্ষেত্রনাথের কথা আপনাদের বলেছি, সেই ক্ষেত্রনাথ। 3 জন উঠে গেলেন।
শেষের লোকটার হয়তো কিছু কথা ছিল, তখনও রইলেন। বাইরের টেনিস লনে যারা খেলা করছিল তারা হঠাৎ হইচই করে বারান্দায় উঠে এলো। মহেন্দ্র দেখল তাদের, 2টি মেয়ে, 4জন পুরুষ। ওরা এবার বারান্দায় বেতের চেয়ারগুলোতে বসে চা খাবে, তার আয়োজন চলছে। আকাশে মেঘ ছিল, বৃষ্টি পড়ছে, তাই ওরা বারান্দায় এলো। যে ভদ্রলোকটি এতক্ষণ বসেছিলেন তিনি এবার ধীরে ধীরে বললেন, লাখখানেক টাকাতেই হয়ে যেতে পারে ওটা। আপনি নিজে দেখুন না একবার, প্রকাণ্ড বাগান বাড়ি, প্রায় 150 বিঘে জমি, তবে একটু দূরে, নইলে ওর দাম 3 লাখের কম হতো না। আচ্ছা, আমি ভেবে দেখব, আজ আপনি যান, আজ আর সময় হবে না বলে উমেশবাবু মহেন্দ্রের দিকে চেয়ে বললেন, হাত মুখ ধোও বাবা, চা খাবে? ওরে কে আসিস, এদিকে আয়। একটা চাকর এসে দাঁড়ালো। এই চাকরটা কিছুক্ষণ আগে মহেন্দ্রকে দরজা দেখে দিয়ে গিয়েছিলেন। উমেশবাবু বললেন, একে পাশের বাথরুমটা দেখিয়ে দে আর তোয়ালে সাবান এনে দে। চাকরটা এবার তীক্ষ্ণ দৃষ্টিতে মহেন্দ্রের দিকে চেয়ে চলে গেল। সে চায়নি, এমনি অবজ্ঞাসূচক যে মহেন্দ্রের মনে হলো এখনই উঠে যাবে এখান থেকে। কিন্তু বাড়ির মালিকের এই কোমল দৃষ্টি ওর সর্বাঙ্গে আপতিত রয়েছে। মহেন্দ্র স্থির হলো। ঠিক সেই সময় ঢুকলো এক যুবক। এই যে অতীন, বৃদ্ধ বললেন, এ আমার বন্ধু ক্ষেত্রের ছোট ছেলে, এইমাত্র এলো দেশ থেকে। মহেন্দ্র উঠে প্রণাম করতে যাবে, কিন্তু অতীন্দ্র নামধারী যুবকটির দৃষ্টি তার দিকে পড়ার সঙ্গে সঙ্গে মহেন্দ্র বুঝতে পারল উনি প্রণামটা পছন্দ করবেন না। সে হাত তুলল, কিন্তু অতীন তার পানে এক নিমেষ দৃষ্টিপাত করেই বলল, ও আচ্ছা, বান কোম্পানির কাজটা তাহলে ধরছি বাবা। 1,20,000 টাকায় রফা হলো বলেই ফাইলটা বৃদ্ধের সামনে ফেলে 1 মিনিট কি একটা কাগজ দেখল, তারপর শটান গিয়ে ঢুকলো হলঘরের পাশের একটি ঘরে, যার খোলা দরজার ফাঁকে মহেন্দ্র দেখতে পাচ্ছিল এক বক করা মেম সাহেব খটখট টাইপ করে চলছে। ওটা হয়তো অফিস ঘর, মহেন্দ্র ভাবতে লাগলো। এই নিদারুণ ধনলোভী মানুষগুলোর কাছে সে কেন এসেছে? কি সে এখানে পাবে? আপনার দিন বেশ তাকে ক্রমাগত কুণ্ঠিত করতে করতে প্রায় চেয়ারের সাথে মিলিয়ে এনেছে, কিন্তু উমেশবাবুর স্নেহদৃষ্টি তেমনি উজ্জ্বল আর সর্বাঙ্গ যেন প্লাবিত করে বয়ে যাচ্ছে। যতীন, বৃদ্ধ ডাকলেন জোরে। বারান্দায় চা পানরত একজন সুন্দর বলিষ্ঠকায় যুবক উঠে আসতে বলল, ডাকছেন বাবা? হ্যাঁ শোনো, এ আমার বন্ধুর ছেলে চণ্ডীপুর থেকে এসেছে, এইমাত্র এলো। ও হ্যাঁ। যতীন তাকিয়ে দেখল মহেন্দ্রকে একবার, তারপর আসতে বলল, বেশ তো, বসুক। কুমার নৃপেন্দ্রনারায়ণ এসেছেন বাবা, আমি কি তাকে চাটা খাইয়ে নিই, তারপর ওর সঙ্গে আলাপ করব। নাম কি তোমার? শেষের প্রশ্নটা মহেন্দ্রকে। মহেন্দ্র অতি ক্ষীণকণ্ঠের জবাব দিল, মহেন্দ্র। আচ্ছা, বসো বলেই যতীন চলে গেল ব্যস্তভাবে। তোয়ালে আর সাবান আনতে গেছে যে চাকরটা, সে এখনও ফিরল না। হয়তো ভুলেই গেছে মহেন্দ্রের কথা। বড়লোকের বাড়ির চাকর কি আর মহেন্দ্রের মতো অতিথিকে পছন্দ করে? ঘড়িতে 5:30 বাজলো ঢং করে। ঠিক সেই সময় সুন্দর ট্যাডি পরিহিত জনৈক যুবক আর তার সঙ্গে 2টি মেয়ে এসে ঢুকলো বারান্দা থেকে ঘরে। যুবক বলল, শরীর ভালো আছে তো জ্যাঠামশাই? তখন লোক ছিল, তাই দেখা করতে পারেনি। হ্যাঁ, ভালো আছি। রাজবাহাদুর দার্জিলিং থেকে ফিরেছে নাকি? না বাবা, নভেম্বরে ফিরবেন, আমি তাড়াতাড়ি চলে এলাম। বেশ, চাটা খেলে বাবা? খেলা হলো তোমাদের? আগে হ্যাঁ, এবার যাব বলে কুমার এক চোখে মহেন্দ্রকে দেখল। বৃদ্ধ বললেন, ও আমার বন্ধুর ছেলে, কাজকর্মের সন্ধানে এসেছে। ও তাই নাকি? পড়াশোনা করেছে কিছু? কুমার প্রশ্ন করল, যেন কাজ সে দিতে পারে এক্ষুনি। বৃদ্ধ তাকালেন মহেন্দ্রের পানে। মহেন্দ্র দুর্বল কণ্ঠে ধীরে ধীরে বলল, পড়াশোনা বিশেষ কিছু করতে পারেনি। ম্যাট্রিক পাশ করার পরেই দাদার অসুখ, তারপর দুঃখে দৈন্যে কটা বছর কাটছে। ম্যাট্রিক বলে কুমার যেন আঁতকে উঠল। ওতে কি চাকরি জুটবে? আচ্ছা, দেখা যাবে বলে তিনি যেমন কিছুটা বিদ্রুপ মাখা মৃদু হেসে চলে যাচ্ছেন, ঠিক
সেই সময় বৃদ্ধের পিছনের ঘরটায় মৃদু গুঞ্জন ধ্বনিত হয়ে উঠল মধির কণ্ঠে। কে যেন সন্ধ্যা প্রদীপ জ্বালছে। এ ঘরে সব কটি প্রাণী নিমেষে স্তব্ধ হয়ে গেছে। কুমার বাহাদুর দাঁড়িয়ে গেল। বৃদ্ধের যেন যৌবন ফিরে এসেছে। হঠাৎ সোজা হয়ে ডাকল, মাধুমা, যাই বাবা। দরজা দিয়ে বেরিয়ে এলো এক অষ্টাদশী তরুণী। ডান হাতে ধূপদানি, বা হাতে প্রদীপ। গৈরিক বর্ণের তনুদেহ দিয়ে জ্যোতিরেখা যেন উদ্ভাসিত হচ্ছে। দীর্ঘায়িত চোখে অবর্ণনীয় এক কোমল আভা। বৃদ্ধ বললেন, তোর বাবাকে টাইফয়েডের সময় বাঁচিয়েছিল যে ক্ষেত্র, তারই ছেলে। দ্বীপ হাতে দাঁড়িয়ে গেল মেয়েটি। আধা মিনিট দেখল মহেন্দ্রকে, তারপর বলল, পায়ের জুতো নেই কেন? কিনবার পয়সা নেই। মহেন্দ্র মাথা নিচু করে জবাব দিল, জামা কাপড় এত নোংরা, ওই একই কারণে। তা অত হেটমুট করে কি আছে? দুনিয়ার সবাই বড়লোক হয় না। উঠুন, আসুন আমার সঙ্গে, বলে ধূপদানি আর দ্বীপ নিয়ে সে এগোলো। যাও বাবা, বললেন বৃদ্ধ। তারপর মেয়েকে বললেন, ও পাড়াগাঁয়ের ছেলে মা, দেখিস কেউ যেন কিছু না বলে। তোমার কিছু ভাবনা নেই বাবা, আমি এক্ষুনি ওকে ঘষে মেজে হীরার মতো ধারালো করে দেব, বলে সঞ্চয়নী লতার মতো সে এগিয়ে যাচ্ছে। মহেন্দ্র উঠল, পিছনে চলল। মেয়েটিও কেমন যেন বিহ্বল হয়ে গেছে। সে গামছার পুটলিটা পড়ে রইল ওখানেই, ভুলে গেছে নিয়ে যেতে। বৃদ্ধ সেটা সযত্নে তুলে নিজের চেয়ারের মাথায় রাখলেন। বললেন, ওরে রামু, এটা দিয়ে আই তো। কুমার নৃপেন্দ্র নারায়ণ চোখ দুটো হঠাৎ জ্বলে উঠেছিল, কিন্তু সে মুহূর্তের জন্য পরক্ষণে শান্ত সহাস্য কণ্ঠে বললেন, একেবারে হীরকের মতো ধারালো হয়ে যাবে ওই পাড়াগের ভূত? ওর কথা ওরকম বলো। ওখানে দাঁড়ানো একটি মেয়ে, সম্ভবত কুমারের বোন। বৃদ্ধের মেজ ছেলে যতীন এতক্ষণে বলল, বর্দার অফিসেই একটা কাজে ঢুকিয়ে দেওয়া যাবে, আপনি ভাববেন না। আমারই তো একটা লোকের দরকার, কুমার বলল। অবশ্য কাজটা তেমন কিছু নয়, বাজার সরকার। বৃদ্ধ মুখ তুলে চাইলেন, বললেন, এসেছে দুদিন থাক, পরে দেখা যাবে। অন্য কেউ আর কিছু বলবার পূর্বেই বৃদ্ধ গেলেন বাগানের দিকে। মাধুরীর পিছনে সিঁড়ি দিয়ে উঠে এলো মহেন্দ্র। সাদা মার্বেলের মেঝের উপর খালি পা পিছলে যাচ্ছে। চকচক করছে দেয়াল, তাতে উজ্জ্বল ইলেকট্রনিক আলো খুলে চোখ ধাঁধিয়ে দেয়। মহেন্দ্রের আয়িত চোখ জলভরা হয়ে গেল ঘরের উজ্জ্বলতার দিকে তাকিয়ে। কামরা সাজানো গোছানো যেন ইন্দ্রভবন। কত আসন কুশন আসবাব চেনে না মহেন্দ্র।